এখন আমরা এই নাউনের সম্বন্ধে একটু জানব। নাউন মানে হয়েছে বিশেষ্য পদ, যে পদের দ্বারা কোনো কিছুর নাম, কোনো কিছু জিনিস, কোনো কিছু বস্তু, কোনো ব্যক্তি অর্থাৎ কোনো কিছুর নাম বোঝানে তাকে আমরা নাউন বলবো। এখন বিশেষ্য পদ কীরকম, কী ধরনের বিশেষ্য পদ থাকতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করব না। আমরা প্রাথমিক যে ধারণা সেটাই এখন আলোচনা করব। এখানে আমরা দেখব কিছু এক্সাম্পল রয়েছে। রাম, এই রাম একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তির নাম, সুতরাং এটা একটা নাউন। এবারে রয়েছে পেন, একটি জিনিসের নাম। পেন কি? কলম। তাহলে কলম একটা নির্দিষ্ট বস্তুর নাম, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ। গার্ল, বালিকা, এটা একটা নাউন। ট্রি, এটা একটা নাউন। রিভার, এটা একটা নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালে আমরা বিশেষ্য পদ বলব। এরপর আমরা আলোচনা করব সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলবো? নাউনের পরিবর্তে অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি সেই পদকে আমরা বলবো সর্বনাম পদ। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, দ্যাট ইজ কল্ড প্রোনাউন। প্রোনাউন মানে কি? সর্বনাম পদ। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যখন আমরা বলবো রাম, এই রামের পরিবর্তে আমরা বারবার রাম না ব্যবহার করে আমরা কী করি? হি ব্যবহার করতে পারি। আমি, আমরা উদাহরণে কি দেখব? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই সমস্ত ওয়ার্ড প্রোনাউন। নাউনের পরিবর্তে এই পদ কিন্তু আমরা ব্যবহার করি। এরপর ক্রিয়াপদ। ক্রিয়া মানে হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কিছু হওয়া বা কোনো কিছু করা, এই ধরনের কিছু বোঝানো যদি বোঝায় তখন কিন্তু আমরা সেই ওয়ার্ডকে বলবো বা সেই পদকে বলবো ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদের যদি আমরা কিছু উদাহরণ দেখি, গো, গো মানে যাওয়া। ইট, ইট মানে খাওয়া। কাম মানে আসা। সি মানে দেখা। এই পদগুলো ক্রিয়াপদ। এই পদগুলোর দ্বারা কোনো কাজ করা বোঝায়। উদাহরণ যদি বলি, আমি বই পড়ি, এখানে যে কাজটা করা বোঝাচ্ছে সেটা হচ্ছে পড়া। তাহলে উত্তর আমি বই পড়ি, পড়া এখানে ক্রিয়াপদ। এবার অপর একটি বাক্য, রাম প্রতিদিন সকালে হাঁটে। এখানে হাঁটা, এই হাঁটা যে কাজটা এটাই এখানে ভার্ব। পরবর্তী যে উদাহরণ, আমার মা প্রতিদিন রান্না করে, এই রান্না করা এখানে কিন্তু এটা ক্রিয়াপদ। পরবর্তী যে স্পিচ নিয়ে আমরা আলোচনা করব বা পরবর্তী যে ওয়ার্ড বা যে পদ নিয়ে আলোচনা করব সেটা হয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াপদকে বা বিশেষণ পদ, এই দুই পদকে আরও কিছু তথ্য দিয়ে আরও বর্ণনা দেবে এমন একটি পদ, এই পদকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা এখন জানবো ক্রিয়া বিশেষণ কাকে বলে। যে পদ, যে ওয়ার্ড দ্বারা বিশেষণ পদ ও ক্রিয়াপদের দোষ গুণ বোঝায় বা এই ক্রিয়াপদ বা বিশেষণ পদের আরও গুরুত্ব, আরও বর্ণনা দেয়, তখন এই পদকে আমরা কি করব? এই পদকে আমরা ক্রিয়া বিশেষণ রূপে বিবেচনা করব। এক্সাম্পল হিসাবে বলবো, স্লোলি, ওয়েল, হ্যাপিলি। এই স্লোলি এখানে কেমন বোঝাচ্ছে? আমি হাঁটি ধীরে ধীরে। আমি কেমন হাঁটি? এখানে হাঁটাটা ভার্ব বা ক্রিয়াপদ। এই হাঁটাটা যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের আরও গুণ বোঝাচ্ছে, সুতরাং এখানে স্লোলিটা অ্যাডভার্ব। এখানে ক্রিয়াপদের গুণ বোঝাচ্ছে। আবার একটা উদাহরণ, সে খুব ভালো ছেলে। ভালো এখানে বিশেষণ পদ। কেমন ভালো? এই ভালো অর্থাৎ বিশেষণের আরও
গুরুত্ব বা আরও বর্ণনা দিচ্ছে, তাই এই ভ্যারি শব্দটা এখানে ক্রিয়া বিশেষণ। অপর একটা উদাহরণ ওয়েল, হি সিংস ওয়েল, সে ভালো গান করে। এই গান করার ক্রিয়াপদ কেমনভাবে গান করে তা বোঝানোর জন্য আমরা কিন্তু একটা ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি, যা ওয়েল অর্থাৎ ভালোভাবে। লোকটি বাস করে সুখে, এই বাক্যের ক্ষেত্রে লোকটি বাস করা ক্রিয়াপদ এবং কেমনভাবে বাস করে তাকে বোঝানোর জন্য একটা ওয়ার্ড বা একটা পদ ব্যবহার করা হয়েছে, যা কিন্তু হ্যাপিলি অর্থাৎ সুখে বা খুশিতে। অপর যে স্পিচ নিয়ে আলোচনা করব বা অপর যে পদ নিয়ে এখন আলোচনা করা হবে তা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ পদ। আমরা বিশেষণ পদ কাকে বলি? যে পদ দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং বা বর্ণ ইত্যাদি বোঝায়। তাহলে এমন একটা শব্দ বা এমন একটা পদ ব্যবহার করব যা নাউনকে কি করবে, তার দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা, পরিমাণ, সংখ্যা, বর্ণ এগুলো বোঝায়। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, সে ভালো ছেলে, এখানে ভালো অর্থাৎ গুড। এই গুড শব্দটা কেমন? গুড শব্দটা এখানে বিশেষণ পদ। লোকটি ভীষণ লম্বা, লোকটি কেমন? লোকটা হচ্ছে নাউন, এর কি বোঝাচ্ছে? দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ কেমন মানুষ, দোষ গুণ বোঝাচ্ছে লম্বা। তিনি ভীষণ খুশি বা সুখী, এখানে এই হ্যাপির দ্বারা কিন্তু গুণ বোঝাচ্ছে। হি ইজ হ্যাপি ম্যান, কিংবা হি ইজ ভেরি অনেস্ট ম্যান। এখানে অনেস্ট ম্যানটা কেমন? ম্যান একটা নাউন এবং তার গুণ বোঝাচ্ছে যে কেমন মানুষ, অনেস্ট ম্যান, অনেস্ট অর্থাৎ সৎ। এবার যে স্পিচ নিয়ে আলোচনা করব, প্রিপোজিশন। এই প্রিপোজিশন শব্দের অর্থ সম্বন্ধপদ। এই পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ কোনো কিছু স্থান নির্ণয় করে। সম্বন্ধপদ কাকে বলবো আমরা? যে ওয়ার্ড বা যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে। কোথায় বসে? আগে। নাউন বা প্রোনাউনের পূর্বে বা আগে বসে পুরো বাক্যের মধ্যে একটা সম্বন্ধ সৃষ্টি করে এবং যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার একটা অবস্থানও নির্ণয় করে এবং বাক্যের ক্ষেত্রে সম্বন্ধ সৃষ্টি করে। এই রকম যে ওয়ার্ডটা সম্বন্ধ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? প্রিপোজিশন অর্থাৎ প্রাধান্যই অব্যয় বা সম্বন্ধ পদ বলবো। এক্সাম্পল হিসেবে বলতে পারি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে। টেবিল এখানে একটা নাউন এবং টেবিলের পূর্বে অন শব্দটা বসানো হয়েছে এবং অন মানে টেবিলের যে উপর যেখানে বই রয়েছে, টেবিলের অবস্থানটা এখানে নির্ণয় করা হয়েছে। অপর একটা বাক্য, হি লিভস ইন কলকাতা, কিংবা মাই পেন ইজ ইন মাই ব্যাগ, আমার কলমটা হয় আমার ব্যাগের মধ্যে। তাহলে ব্যাগের স্থানটা কোথায়? ব্যাগের ভিতরে। এই ইন শব্দটা বসানো হলো ব্যাগের এই শব্দটার পূর্বে এবং অবস্থান নির্ণয় করা হলো ব্যাগের ভিতরে বা মধ্যে। অপর একটা উদাহরণ রয়েছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে যেটা বোঝানো হয়েছে, টেবিল যদি একটা স্থান হয়, টেবিলের কোথায়? টেবিলের তলায়। তাহলে এই জায়গাটাকে আন্ডার বলা হচ্ছে। টেবিল একটা নাউন এবং এর পূর্বে বসে বলা হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটির অবস্থান নির্ণয়ের জন্য আমরা আন্ডার শব্দটি বসাবো। এরপরের যে ওয়ার্ড রয়েছে বা পদ রয়েছে, কনজাংশন মিন্স সংযোজক অব্যয়, অর্থাৎ সংযোগ করবে। যে অব্যয় দ্বারা দুই বা ততোধিক বা তার বেশি শব্দ, পদ বা বাক্যকে যুক্ত করে। অর্থাৎ একটা পদ যেটা দুটো শব্দ কিংবা দুটো পদ, দুটো বাক্যের মধ্যে কি করবে? সমন্বয় সাধন করবে বা দুটোর মধ্যে একটা
লিঙ্কার সংযোগ একটা স্থাপন করবে। এই ধরনের বাক্য আমরা দেখি যা যৌগিক বাক্যের ক্ষেত্রে। এখন আমরা দেখব কোন ওয়ার্ডগুলো রয়েছে, কি পদগুলো রয়েছে। অ্যান্ড, বাট, অর, এবং, কিন্তু, অথবা। এবং কেমন? আই অ্যান্ড মাই ব্রাদার, আই অ্যান্ড মাই ব্রাদার গো টু স্কুল বাই বাস। আমি এবং আমার ভাই বিদ্যালয়ে যাই বাই বাস মানে বাসের দ্বারা। এখানে এবং শব্দটা যোগ করা হয়েছে। আমার কলম আছে এবং আমার পেন্সিল আছে। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল। মানে আমার কলমও রয়েছে এবং পেন্সিল রয়েছে, দুটো জিনিস রয়েছে। সুতরাং দুটোর ক্ষেত্রে আমরা কি করলাম? উভয়কে যুক্ত করার ক্ষেত্রে আমরা অ্যান্ড ওয়ার্ডটা ইউজ করলাম। অপর যে ওয়ার্ড রয়েছে বাট। বাট মানে কিন্তু। এখানে বিপরীতধর্মী যখন কোনো আইডিয়া আমরা ভাববো তখন আমরা বাট অ্যাপ্লাই করব। লোকটি দয়ালু, লোকটি দয়ালু কিন্তু ভীষণ গরিব। কিংবা বলতে পারি লোকটি দরিদ্র কিন্তু সৎ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। আই হ্যাভ ব্রট এ নিউ পেন, আই হ্যাভ ব্রট এ নিউ পেন। আমি নতুন কলম কিনেছি। বাট সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। আমি নতুন কলম কিনেছি। দ্য স্কাই ইজ ক্লাউডি বাট ইট ডাজ নট রেইন। এবার আমরা আলোচনা করব অর। ডু অর ডাই, ডু অর ডাই। অর মানে কি? অথবা। অর মানে কি? অথবা। এখানে অথবা কেমন? সে অথবা তার ভাই, সে অথবা তার ভাই আজ বিদ্যালয়ে আসবে। তাহলে এখানে সে হতে পারে অথবা তার ভাই, দুজনের মধ্যে যে কোনো একজনকে বোঝাবে অথবা। এরপরে যে স্পিচ নিয়ে আলোচনা করব বা যে ওয়ার্ড নিয়ে, ইন্টারজেকশন। এই শব্দটার অর্থ আবেগসূচক অব্যয়। অর্থাৎ যে অব্যয় দ্বারা আমাদের মনের ভাব, সেটা হতে পারে আনন্দ, দুঃখ, আবেগ, আশ্চর্য, যন্ত্রণা, মনের ভাব যখন প্রকাশ পাবে সেই পদকে আমরা কিন্তু বলবো ইন্টারজেকশন। এখানে ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের অবশ্যই একটা চিহ্নের দ্বারা প্রকাশ হচ্ছে। যে চিহ্নের নাম কি? এক্সক্লামেশন সাইন। এবার আমি এই শব্দগুলো একটু আলোচনা করি। প্রথম শব্দ রয়েছে এলাস। এই এলাস দুঃখের যে বিষয়, অর্থাৎ কোনো কিছু যখন আমাদের দুঃখ প্রকাশ হবে তখন আমরা এলাস দিয়ে সেটাকে আমরা বোঝাতে পারি। যেমন এলাস দ্য ম্যান ইজ ডেড, দুঃখিত লোকটি মৃত। কিংবা যখন আমরা আনন্দ প্রকাশ করব তখন আমরা কিন্তু হুররে দিয়ে প্রকাশ করি। কেমনভাবে? হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে অর্থাৎ এখানে বোঝাচ্ছে উল্লাসিত হয়ে, উল্লাস হওয়ার পর যেটা বলছে যে আমরা ম্যাচটা জিতেছি। এলাস দিয়ে বলতে পারি এলাস দ্য বয় হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। ফাই, এই ফাই শব্দটার অর্থ কি? ছি। অর্থাৎ যখন ডিসগাস্টিং মনে হবে, অর্থাৎ ঘৃণা মনে হবে, তখন আমরা এই ফাই শব্দ দিয়ে আমাদের মনে ভাব প্রকাশ করি। আমরা প্রত্যেকটি পদ নিয়ে আলোচনা করলাম। মোট 8টি পদ নিয়ে এখানে আলোচনা করলাম এবং প্রত্যেকটি পদ আমরা উদাহরণ সহকারে জানতে পারলাম। আমাদের পরবর্তী যে ভিডিও তাতে আমরা প্রত্যেকটি পাঠকে বিস্তারিতভাবে আলোচনা করব উদাহরণ সহযোগে। তাই পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আজকে এই পর্যন্ত। আশা করি এই ভিডিওতে আমরা কিন্তু পার্শ্ব স্পিচের পুরো অংশটা আমরা কিন্তু বোঝালাম এবং এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটা কিন্তু উপকার হবে এবং যারা একেবারে বিগিনার তাদের ক্ষেত্রে খুব একটা ভালো টপিক। ধন্যবাদ।